এই কালো অলক্ষী, কত বেলা হয়েছে দেখেছিস? আজকে আমি সারাদিন অনাহারে থাকবো নাকি শুনি? তোর মতো কাঙালির জন্য আমার ছেলেটা রোজ রোজ না খেয়ে যায়। কি রে মুখ পুরি, এখনো খাবার নিয়ে আসছিস না কেন? হ্যাঁ, না মা, না খেয়ে থাকতে হবে না। এই নিন আপনার খাবার। আর টোনাও না খেয়ে যায়নি, টোনা নাস্তা খেয়ে গেছে। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন মা। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো কালো পাখির হাতে খাবার খেলে আমার কেমন বমি আসে রে। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মা, এমন করে বলছেন কেন? আমি কালো হতে পারি, কিন্তু কোনো নোংরা নর্দমা নই। পাখি হিসেবে আমার একটা সম্মান আছে। আর কালো ফর্সার ভেদাভেদ করতে নেই মা। এতে যে সৃষ্টিকর্তা নারাজ হয়, আর এতে আপনার পাপও হবে মা। এই ছোট লোক, অসভ্য মুখপুরি কোথাকার! তোর তো সাহস কম নয়। কালো হয়ে আবার আমাকে তুই নীতিবাক্য শোনাচ্ছিস? তোর তো ভাগ্য ভালো যে তুই এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে এসেছিস। তোর কারণে বনের সব পাখিরা আমাকে আর আমার ছেলেকে রোজ রোজ অপমান করে। কি দেখেছে আমার ছেলেটা তোকে বিয়ে করে এনেছে, সেটাই তো আমি বুঝতে পারছি না বাপু। মা, এসব আপনি কি বলছেন? সৃষ্টিকর্তার সৃষ্টি যে কখনো অলৌকিক হতে পারে না। দয়া করে এমন করে বলবেন না মা। তোর মতো কালো কালির মায়া কান্না আমি আর দেখতে চাই না। তুই তাড়াতাড়ি এখান থেকে যাবি, নাকি ঘাড় ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বের করে দেব বলতো? টুনি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ রোজ মিনু টুনিকে অপমান আর অত্যাচার করতে থাকে। একদিন বিকেলে টোনা রক্তাক্ত হয়ে বাড়িতে ফেরে। বাবা টোনা, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কপালে গায়ে এমন রক্ত কেন লেগে আছে রে? আর তাছাড়া তুই এভাবে হারছিস কেন? মা, আমি যে অ্যাক্সিডেন্ট করেছি, মাথায় আঘাত পেয়েছি, আমি দাঁড়াতে পারছি না মা। মা, জলদি আমাকে তুমি ঘরে নিয়ে যাও। মিনু টোনাকে ঘরে নিয়ে যায় আর টোনার কপালে ব্যান্ডেজ করে দেয়। বলেছিলাম না তোকে বাবা, আমাদের সঙ্গে এসব হচ্ছে শুধুমাত্র এই কালো অলক্ষীর জন্য। তুই যে কেন কিছু বুঝছিস না কে জানে। ও যদি অলক্ষী না হয় তাহলে এত বছরে কেন একটা সন্তানের জন্ম দিতে পারছে না? ওই অলক্ষীর কারণে তোর কোনো বড় ধরনের ক্ষতি হোক, সেটা আমি চাই না রে বাবা। আমি আছি, ওই অলক্ষীকে এই বাড়ি থেকে বের করে দেব। এমন সময় টুনি পানির কলস নিয়ে ঘরে চলে আসে। কি ব্যাপার টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হায় হায়। খবরদার, তুমি একটা অলক্ষী। সকালে তোমার মুখ দেখে আমার ঘুম ভেঙেছে, আর আজকেই আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মা ঠিকই বলেছে, কালো কখনোই লক্ষ্মী হতে পারে না। টোনা, এসব কি বলছো টোনা? এসব যে কুসংস্কার টোনা। এসবের বিশ্বাস করো না তুমি। মা, আমি এর মুখ আর দেখতে চাই না। একে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা। না না, এমনটা করো না, দয়া করো। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। টোনা, আমি তোমার পায়ে পড়ছি, তোমাদের এখানে আমাকে একটু আশ্রয় দাও টোনা, আশ্রয় দাও। অলক্ষীর কোনো জায়গা এই বাড়িতে নেই। বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। মিনু টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর টুনি বনের রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। টুনি একটা বড় গাছের নিচে বসে পড়ে। সৃষ্টিকর্তা, আমাকে কালো আর গরিব কেন বানিয়ে পাঠিয়েছো? বাবা মা, তোমাদের কালো মেয়ে যে ভালো নেই, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় টুনির সামনে একটা তান্ত্রিক চলে আসে। কি ব্যাপার মিষ্টি মেয়ে, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। আমি যে কালো অলক্ষী তান্ত্রিক বাবা, আমার দুঃখ শুনলে যদি আবার আপনার বিপদ হয় তখন কি হবে? আপনি চলে যান এখান থেকে, দয়া করে চলে যান। নিজেকে এমন বলতে নেই রে মা, বল কি হয়েছে তোর, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব। এরপর টুনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। এখন আমি কোথায় যাব, কি করব, আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁদিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই বনের গভীরে একটা সোনার ডিম দেওয়া পুকুর আছে।
ওই পুকুরের কাছে গিয়ে হিং ঢিং ঢিং পুকুর আমায় দে ডিম, এই মন্ত্রটা বললেই আর পুকুর তোকে রোজ একটা করে সোনার ডিম দেবে। তবে সাবধান, প্রতিদিন পুকুরের কাছে একটার বেশি দুটো ডিম চাবি না, বুঝেছিস? যা এবার। এসব বলে তান্ত্রিক চলে যায় আর টুনি চলে যায় ডিম দেওয়া পুকুরের কাছে। বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 30 + 30 = কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। বেশ কিছুক্ষণ পর ওই তো পুকুরটা দেখা যাচ্ছে। যাই, তান্ত্রিক বাবা শেখানো মন্ত্রটা বলি। হ্যাঁ, এই তো এসে গেছি। এবার মন্ত্রটা বলি, হিং টিং ডিং পুকুর আমায় দে ডিম। মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে একটা সোনার ডিম পুকুরের কিনারায় ভেসে ওঠে। আরে আরে, তান্ত্রিক বাবা তো ঠিক কথাই বলেছে, এই পুকুরটা তো ডিম দেয়। যাই, এই সোনার ডিমটা বাজারে বিক্রি করে ঘর বানানোর আসবাবপত্র কিনে আনি। আমি এই পুকুর পাড়ে ঘর বানাবো। টুনি সেই সোনার ডিমটি নিয়ে বাজারে যায় আর সেই সোনার ডিমটি বিক্রি করে টুনি যা টাকা পায় তা দিয়ে পুকুর পাড়ে ঘর বানানোর জন্য আসবাবপত্র কিনে নিয়ে আসে। আর টুনি সেখানে থাকতে শুরু করে। টুনি রোজ রোজ মন্ত্র পড়ে একটা করে ডিম নিত। এভাবেই টুনি বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন, টোনা বাবা, আমার বান্ধবী বলেছিল ওর বাড়ি এই বনের উত্তরে, কিন্তু আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা তো মনে হচ্ছে বনের গভীর। চল চল বাবা, তাড়াতাড়ি যাই, নইলে এখানে থাকলে কোনো বিপদ ঘটবে। এমন সময় টোনার চোখ যায় টুনির দিকে। টুনির গলায় সোনার গহনা ঝুলছিল আর টুনি মন্ত্র বলে পুকুর থেকে সোনার ডিম নিচ্ছিল। আর এটা টোনার মিনু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। বুঝেছি মা, এই ডিম দেওয়া পুকুর থেকে সোনার ডিম নিয়ে টুনি এত বড়লোক হয়েছে। তাই তো বলি, এই বনে টুনির কেউ নেই, তাহলে টুনি গেলটা কোথায়? এসব কথা এখন বাদ দে বাবা, মন্ত্রটা আমার মুখস্থ হয়ে গেছে। তাড়াতাড়ি চল, ওই পুকুরের কাছে গিয়ে মন্ত্র বলে একসঙ্গে অনেক সোনার ডিম নেব। এরপর ওরা মা ছেলে পুকুরের কাছে যায় আর মন্ত্র বলতে থাকে। প্রথমবার মন্ত্র বলাতে পুকুর ওদের একটা ডিম দেয়। ডিমটা হাতে নিয়ে মিনু বলতে থাকে, দেখ বাবা দেখ, সোনার ডিমটা দেখ কেমন চক চক করছে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি অনেক ডিম চা, যাতে কাল ওই টুনি এসে আর কোনো ডিম না পায়। এরপর টোনা দ্বিতীয়বারের মতো আবারও মন্ত্র বলে, কিন্তু এবার ডিমের পরিবর্তে একটা সাপ উঠে আসে। এই সাপ, এই তুমি কেন উঠে এসেছো? হ্যাঁ, আমরা তো ডিম চাওয়ার মন্ত্র বলেছি, ডিম কোথায়? হ্যাঁ, লোভী পাখিরা, এই ডিম দেওয়া পুকুর কাউকে একবারের বেশি দুবার ডিম দেয় না। আর তোরা কিনা বারবার ডিম চাইছিস, দাঁড়া দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আমার চাই না ডিম। ও মা, তাড়াতাড়ি পালাও পালাও এখান থেকে। এরপর ওরা মা ছেলে ছুটতে থাকে আর সাপও ওদের পেছন পেছন ছুটতে থাকে। টোনা আর মিনু ছুটতে ছুটতে টুনির বাড়িতে যায়। কি ব্যাপার টোনা, তোমরা এখানে? তোমাদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়ে তোমাদের আশা পূরণ হয়নি বুঝি, তাই আবারও এখানে এসেছো, আমাকে অত্যাচার করতে এসেছো, তাই না? যাও যাও বলছি এখান থেকে। বৌমা, আমরা যে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। হ্যাঁ টুনি, মা ঠিকই বলেছে, আমাদের ক্ষমা করে দিয়ে ওই সাপের হাত থেকে আমাদের রক্ষা করো। সাপ? কোন সাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আমরা লোভে পড়ে এই কাজ করেছিলাম, তুমি আমাদের বাঁচাও টুনি, বাঁচাও আমাদের। লোভী পাখিরা, তোরা তোরা কিনা এখানে এসে বসে আছিস, আজ তোদের আমি এমন শাস্তি দেব যে তোরা আর কখনোই লোভ করতে পারবি না। বৌমা, বাঁচাও বাঁচাও আমাদের, তোমার পায়ে পড়ি বৌমা, বাঁচাও। সাপ, এদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর এরা বুঝতে পারেনি তাই এমনটা করেছে। তুমি এবারের মতো এদেরকে ক্ষমা করে দাও। বেশ,
তুমি অনেক ভালো, তাই তোমার কথা শুনে আমি এদেরকে ছেড়ে দিলাম। এরপর সাপটি চলে যায়। সত্যি টুনি, তুমি অনেক লক্ষ্মী আর অনেক ভালো মনের। দয়া করে তুমি আমাদের সঙ্গে ফিরে চলো টুনি। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলো। তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে কালোরা অলক্ষ্মী হয় না। এরপর টুনি মিনু আর টোনার সঙ্গে তাদের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমরা কালো বলে কখনো কাউকে অবহেলা করব না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নিত্য নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের দেখাতে পারি। আকাশটা তো অনেক কালো, মনে তো হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগেই আমাকে বীজগুলো রোপণ করতে হবে। তাড়াতাড়ি হাত চালা রে টোনা, তাড়াতাড়ি হাত চালা। এবার যে বনে মূলার দাম অনেক বেশি, মূলা বিক্রি করে এবার আমি অনেক সচ্ছল ভাবে আমার দিন কাটাবো। কি ব্যাপার রে টোনা, বলছি জমিতে এবার কি রোপণ করছিস? তাছাড়া এভাবেই বা কি বিড়বিড় করছিস বলতো? দাদা, এবার যে আমি জমিতে মূলার বীজ রোপণ করেছি। বেশ ভালোই করেছিস, বাজারে যে মূলার অনেক দাম। আর হ্যাঁ, আকাশ কালো করেছে, তাড়াতাড়ি তুই বরং বাড়িতে চলে যা, বুঝলি তো? টোনা তোতার সাথে কথা বলে বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, টুরি, আমি বরং জমিতে গেলাম। মূলার গাছগুলো বড় হয়ে গেছে, জমিতে যে পানি দিতে হবে। আরে আরে, খাবারটা তো খেয়ে যাও। আমি ফিরে এসে খাবো গো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। এরপর টোনা জমির দিকে উঠতে থাকে আর জমিতে পানি দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, গিন্নি, আমাদের ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে, কালকে আমি মূলাগুলো নিয়ে বাজারে যাব। কাল যে আমার কষ্টের অবসান হতে চলেছে, আমার যে খুব খুশি খুশি লাগছে গো। তুমি সত্যি বলছো তো টোনা? আমাদের অভাব দূর হবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমাদের অভাব একদম ঘুচে যাবে। আমি যে সকাল থেকে কোনো কিছু খাইনি, সেটা কি তুমি ভুলে গেছো? যাও তো যাও, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। এরপর টুনি টোনাকে খেতে দেয়। অন্যদিকে যজ্ঞ আর কণিকাও তাদের ক্ষেতে মূলা চাষ করেছে। যজ্ঞ, ও যজ্ঞ, টোনার ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে। আমি শুনেছি ওই টোনা নাকি কালকে তার জমির মূলাগুলো বিক্রি করবে। কি বলছো কি তুমি? কালকে কিনা ওই টোনা মূলা বিক্রি করবে? তবে তো টোনা মূলার অনেক ভালো দাম পাবে। বেশি দাম পাওয়া মানে ওই টোনা ধনী হয়ে যাওয়া। না না, আমি তো এটা কিছুতেই হতে দেব না। হতে না দেবে তো কে করবে? হ্যাঁ, আমাদের তো করার মতো আর কোনো কিছুই নেই। টোনার উন্নতি নয়, বরং আমি ওর চোখে পানি দেখব। আমি তো আজ রাতেই ওর মূলাগুলো নষ্ট করে দেব। এরপর তো সবাই আমার ক্ষেতের মূলা কিনবে আর আমি হব ধনী। আহ আহ আহ। রাতের বেলা যজ্ঞ আর কণিকা টোনার মূলার জমিতে আসে। কণিকা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জমির মূলাগুলো তুলে কেটে ফেলো। তারপরেই তো কাল সকালবেলা আমরা ওই টোনা আর টুনির মরা কান্না দেখবো। হা হা হা। হয়তো ছাড়া টোনা, শুধু শুধুই তুই অনেক স্বপ্ন দেখেছিলি। চলো চলো কণিকা, এবার আমরা শুয়ে পড়ি। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল টুনি? এ আমার কি হয়ে গেল? আবার এত বড় সর্বনাশ কে করলো? আমার যে এই মূলাগুলো নিয়ে কত স্বপ্ন ছিল, এবার আমাদের কি হবে টুনি? টোনা, তুমি একদম কেঁদো না গো, কেঁদো না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, উপরওয়ালা ঠিকই তাদের ক্ষতি করবেই করবে। তুমি দেখে নিও, আমরা আবারও মূলা চাষ করব। তুমি দেখো, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের মনের আশা পূরণ করবেন। টোনা টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এরপর টোনা টুনি তাদের জমিতে আবারও মূলা চাষ করতে থাকে।
এদিকে যজ্ঞ আর কণিকা বলে, কণিকা বলছি কি, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসো, আমাদেরকে তো আবার বাজারে যেতে হবে। কণিকা তাড়াতাড়ি করে মূলাগুলো তুলতে শুরু করো, বাজারে সব কাস্টমাররা তো অপেক্ষা করছে। যজ্ঞ আর কণিকা মূলাগুলো তুলতে থাকে। হঠাৎই যজ্ঞ সামনে একটা বড় মূলা দেখতে পায়। কণিকা তাড়াতাড়ি করে এদিকে এসো, এই দেখো কত বড় একটা মূলা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এ কি এত বড় মূলা? এত বড় মূলা তো আমি এর আগে কখনো দেখিনি গো। এখান থেকে সরো সরো কণিকা, সরো। এই মূলাটা তাড়াতাড়ি করে তুলে ফেলে দিতে হবে, নইলে বনবাসী দেখে অভিশপ্ত ভেবে আমাদের কাছ থেকে কোনো মূলাই কিনবে না। যজ্ঞ বড় মূলাটা তুলে যেই না ফেলে দিতে ধরে, অমনি কণিকা বলে, আরে আরে, করছোটা কি? ফেলে দিও না, এই বড় মূলাটাই আমাদেরকে ধনী বানাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো বলো তো, শুনি আগে। আরে আরে বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। চলো চলো তাহলে বাজারে চলো। এসো এসো, আমার কাছে এসো, বড় জাদুই মূলা নিয়ে যাও নিয়ে যাও। যেই জাদুই মূলা একবার নেবে সে একদম কোটিপতি হয়ে যাবে। এসো এসো। এ কি জাদুই বড় মূলা? এটা তো আমি নেব। বলো বলো, এটার দাম কত? এই মূলার দাম পুরো 5 লাখ টাকা তোতা। কি, এই মূলাটার দাম কিনা এতগুলো টাকা? আমার সব জমি বিক্রি করলে তো এতগুলো টাকা হবে না, দয়া করে একটু কম করো দাদা। কোনো কম হবে না, নিতে যদি পারবি না তবে এখানে কেন এসেছিস? হ্যাঁ, সরে যা বলছি, আমার যে অন্য কাস্টমার আসবে। সর সর বলছি। এই এই, আমি নেব এই বড় মূলা। তবে তার আগে এই জাদুই মূলার আমি জাদু দেখব, তারপরে আমি এই মূলা কিনবো। শোনো ইগল দাদা, শোনো, এই জাদুই বড় মূলা দিনের বেলা কোনো জাদু দেখাবে না। তবে হ্যাঁ, রাতের বেলা তুমি এই জাদুই মূলার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। কি, সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে এই নে টাকা। যজ্ঞ, এই দেখো দেখো, পুরো 5 লাখ টাকা। আজ আমরা ধনী হয়ে গিয়েছি গো। চলো চলো, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই, আজ আমি পার্টি দেবো গো। যজ্ঞ আর কণিকা খুশি হয়ে বাড়িতে আসে। এদিকে রাতের বেলা ইগল বড় মূলাকে বলতে থাকে, এই এই জাদুই মূলা, আমাকে এক রাতে এত সোনা দানা দে যার কারণে আমি অনেক ধনী হয়ে যাই। আমি যে কোটিপতি হতে চাই। কি হলো? দে দে বলছি, সোনা আমাকে দে। ইগল জাদুই মূলাকে অনেক বলতে থাকে, কিন্তু তারপরেও জাদুই মূলা ইগলকে কোনো কিছুই দেয় না। এ বড় মূলা কোনো জাদুই মূলা নয়, বুঝছো তো? ওই যজ্ঞ আর কণিকা তোমাকে ঠকিয়েছে, বোকা ইগল কোথাকার। আমি মোটেই বোকা নই, বুঝতে পেরেছো তো? আমি অনেক শক্তিধর আর ক্ষমতাশীল। আজ রাতেই হবে ওদের শেষ রাত। দাঁড়া দাঁড়া যজ্ঞ কণিকা, দেখাচ্ছি মজা। ইগল রাগ হয়ে যজ্ঞ আর কণিকার বাড়ির দিকে আসতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা খাবারের সামনে বসে হাসাহাসি করতে থাকে আর বলে, কণিকা, আজ তো আমি তোমার কথা না শুনলে 5 লাখ টাকার মালিক হতে পারতাম না গো। ওই ইগলকে বোকা বানিয়ে আজ তো নিজেকে শক্তিশালী আর বেশ চালাক মনে হচ্ছে। তোরা খুব চালাক তাই না? এবার তো আমি তোদের মাথার বুদ্ধি বের করে তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া তোরা। ইগল দাদা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমাদের যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ইগল ওদের কোনো কথা না শুনে ওদের ওপর আক্রমণ করে আর দুজনকে মেরে ফেলে। এরপর ইগল সেখান থেকে চলে যায়। এদিকে টোনা আর টুনি তাদের জমির মূলা নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে একটা অনাথ টুনি বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি পাখিদের বাড়িতে কাজ করে অনেক কষ্টেই তার দিন কাটাচ্ছিল। টুনি, এই টুনি, তুই কিন্তু রোজ রোজ আমার বাড়ির কাজ একটার পর একটা ভুল কাজ করেই যাচ্ছিস। তোকে দিয়ে কোনো কাজ আমি ঠিক মতো করিয়ে নিতে পারছি না। আমি আবার কি ভুল কাজ করলাম শুনি? আমি তো সব কাজ ঠিকভাবেই করি। তোর মতো বোকার হাড্ডি তো আর বুঝতে পারবে না যে তুই কি বোকামো কাজ করছিস। যাকে সেসব কথা, তুই আমার জন্য এখন চিনি ছাড়া এক কাপ চা নিয়ে আয় তো।
আমার বড্ড মাথাটা ধরেছে। মাসিমা মারা যাওয়ার আগে তোকে দেখে রাখতে বলেছিল, তাই তো তোকে আমি কাজে রেখেছি। সুখী পায়রার এমন কথা শুনে টুনি আর কিচ্ছু বলে না। টুনি সোজা রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণ পর সুখীর জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর সুখী চা মুখে দিতে ওয়াক তো টুনি, তুই এসব কি চা বানিয়েছিস বলতো? তুই কি আজ নতুন চা বানাচ্ছিস? আর চাই বা এত লবণই কেন? বা সুখী দিদি, তুমি তো চিনি ছাড়া চা চাইলে, আমি তোমাকে চিনি ছাড়া চা কিভাবে বানিয়ে দেই বলো? তাই তো বেশি করে লবণ দিয়েছিলাম। এটা একটা সুন্দর রেসিপি, তাই না? হ্যাঁ, সুন্দর রেসিপি, এত টেস্টি যে তোকে আমি একটা রেস্টুরেন্ট খুলে দেব। বোকার হাড্ডি কোথাকার, যা এখান থেকে। এসেছে আমার জন্য চা নিয়ে। সুখী যখন টুনিকে এসব বলে বকা দিচ্ছিল, এমন সময় সুখীর মেয়ে পারুল কাঁদতে কাঁদতে সেখানে আসে। মা, ও মা, দেখো না মা, আমার জুতোগুলো বালতিতে ভিজে রাখা ছিল। তাহলে আমি এখন কি পরে স্কুলে যাব মা? এ কি, তোর জুতোগুলো পানিতে ভিজিয়ে রেখেছে কে? টুনি, তোকে তো কাল আমি জুতোগুলো পরিষ্কার করে রাখতে বলেছিলাম, আর তুই কিনা জলে ভিজিয়ে রেখেছিস। হ্যাঁ সুখী দিদি, তুমি তো বলেছিলে জুতো পরিষ্কার করতে, তাই আমি হুইলের পানিতে জুতো ভিজিয়ে রেখেছি। আজ ভালোভাবে পরিষ্কার করব, বুঝেছো? ওরে বোকারে, তোকে এভাবে পরিষ্কার করতে বলিনি আমি। তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো আমায়? যা, তোকে আমি 5-7 দিন ছুটি দিলাম, তোকে কয়দিন কাজ করতে হবে না। আমাকে একটু মুক্তি দে, মুক্তি। কিন্তু দিদি, তুমি তো একা কাজ করতে পারবে না দিদি। আমার যতই কষ্ট হোক তবু আমি একাই করব। তবু তুই আমাকে একটু শান্তি দে তো, আমি ঠিক তোকে মাইনে দিয়ে দেব। সুখীর কথায় টুনি আর কিচ্ছু বলে না। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। সবাই আমাকে বোকা বলে, কিন্তু কেন আমাকে সবাই বোকা বলে? আমি তো সব কাজ ঠিকভাবেই করি, তাহলে কি আমি বোকা? কে জানে। এসব বলে টুনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দিন কাটতে থাকে। টুনি যে বাড়িতে থাকতো সে বাড়িটি ছিল অনেক ভাঙা। না, আমার ঘরটা তো ভেঙেই গেছে, আমাকে বরং ঘরটা ঠিক করতে হবে। এইভাবে তো আর থাকা যায় না। যাই, বাজার থেকে গিয়ে একটু কাঠ কিনে নিয়ে আসি। এই বলে টুনি যেই না বাড়ি থেকে বের হবে, তখনই কাকলি কাক সেখানে আসে। টুনি রে টুনি, এভাবে হন্তদন্ত করে কোথায় যাচ্ছিস শুনি? আমার ঘরটা তো ভেঙেই গেছে, তাই বাজারে যাচ্ছি কাঠ আর বাঁশ কিনতে। ঘরটা বর্ষাকাল আসার আগেই মেরামত করব। তুই সত্যি বোকা টুনি, এই জন্য তোকে সবাই বোকা টুনি বলে। তাহলে কি করলে আমাকে সবাই চালাক বলবে দিদি? তুমি আমাকে শিখিয়ে দাও তো। শোন, তুই কাঠ বাঁশ দিয়ে ঘর দিস না। ওই দেখ কলা গাছ, তুই কলা গাছের পাতা কেটে আন আর তোর ঘরের উপরে দে, তাহলে তোর ঘরে আর কোনো বৃষ্টির জল যাবে না। তখন তোকে সবাই বুদ্ধিমতী টুনি বলবে। বাহ, তুমি তো একদম ঠিক কথা বলেছো দিদি। তাহলে তো ভালোই হবে, সবাই বলবে টুনি আর বোকা নয়, টুনি বুদ্ধিমতী হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, দেখেছিস কেমন আমি তোকে ফ্রিতে বুদ্ধি দিলাম? এবার তুই আমার একটা উপকার কর। হ্যাঁ বলো দিদি। তোর তো এখন নতুন করে ঘর মেরামত করার দরকার নেই, তাই তুই এই টাকাগুলো আমাকে ধার দে, আমি ঠিক সময় মতো তোকে টাকা শোধ করে দেব। কাকুলির কথায় বোকা টুনি কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায় আর কাকুলিকে সবগুলো টাকা ধার দেয়। এরপর বোকা টুনি কলা গাছের পাতা কেটে নিয়ে আসে আর সে তার ঘরের চালের উপর বিছিয়ে দেয়। বাবা, আমার ঘরটা তো ভীষণ সুন্দর লাগছে। এবার সবাই আমার বুদ্ধির প্রশংসা না করে কি করে থাকে? এসব বলতে থাকে আর বোকা টুনি খুব হাসতে থাকে। আর এভাবেই দিন কাটতে থাকে। টুনির কলা পাতা রোদে একদম শুকিয়ে যায়। এরপর টুনি সেগুলো পাতা ফেলে দিয়ে আবারও নতুন করে পাতা নিয়ে আসে, কিন্তু সেগুলো শুকিয়ে যায়। না, এই কলা পাতাগুলো তো আর থাকছেই না। তাহলে কি কাকলি দিদি আমাকে বোকা বানালো? এই পাতাগুলো তো ছিঁড়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। এসব ভাবতে ভাবতে টুনি কাকুলির কাছে যায়। কাকুলি দিদি, তোমার বুদ্ধি শুনে আমার কোনো কাজ হচ্ছে না গো। তুমি আমার টাকা ফেরত দাও, আমি নতুন ঘর করব।
বলছিলাম কি টুনি, আমার কাছে তো এখন টাকা নেই। আমার টাকা হলে আমি তো ঠিক দিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। এরপর টুনি চলে যায়। এরপর থেকে টুনিকে রোজ কাকলি ঘোরাতে থাকে, কিন্তু টাকা ফেরত দেয় না। এরপর কাকলি আর ওর স্বামী বুদ্ধি করে আর একটা মাটির ঘর বানায়। টুনি, এই টুনি, শোন, তোর জন্য না একটা জিনিস বানিয়েছি। এই নে মাটির ঘর। তুই যে টাকা পেতি আমার কাছে, তার বদলে আমি তোকে এই ঘরটা দিলাম। কিন্তু কাকুলি দিদি, এই ঘরটা তো অনেক ছোট, আমার তো আরো বড় ঘর দরকার দিদি। আরে বোকা, এটা তো কোনো সাধারণ ঘর না, এটা হলো জাদুই ঘর। এই মাটির ঘরটা তুই নিয়ে যা। পূর্ণিমার রাতে এই মাটির ঘরটা অনেক বড় হয়ে যাবে, আর মাটির ঘর থেকে ইটের দালান হয়ে যাবে রে। আমি তোকে অনেক ভালোবাসি তো, তাই এই মাটির ঘরটা দিলাম। টুনি কাকুলির ফাঁদে আবার পা দেয়, আর ধারের টাকার বিনিময়ে মাটির ঘরটা টুনি তার বাড়িতে নিয়ে যায়। ও বাবা গো, এই ছোট্ট মাটির ঘরে থাকা যে এত কষ্ট! এত ছোট ঘরে থাকা যায় নাকি? হ্যাঁ না, কাকুলি দিদি তো বলেছে পূর্ণিমার রাতে এই ঘরটা অনেক বড় হবে। আমি বরং আরো ধৈর্য ধরে থাকি, নিশ্চয়ই আমি আমার ধৈর্যের ফল পাবো। এরপর টুনি অনেক কষ্টে সেখানে দিন কাটাতে থাকে। একদিন রাতে ভীষণ বৃষ্টি শুরু হয়, আর টুনির ঘরের মাটিগুলো সব গলে গলে পড়তে থাকে। আরে আরে, এটা কি হচ্ছে? আমার ঘরের মাটি যে গলে গলে পড়ছে। আমি তো মনে হয় এবার ভিজেই যাব। তার মানে কাকুলি দিদি আমাকে আবারও ঠকালো। সবাই সত্যি বলে, আমি অনেক বোকা। এভাবেই টুনি কাঁদতে থাকে, আর কিছুক্ষণ পর বোকা টুনির মাটির ঘর গলে গলে পড়ে মাটিতে মিশে যায়, আর টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় সেখানে পাখি মাতা চলে আসে। টুনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। তুমি বোকা বলে সবাই তোমাকে ঠকায়, কিন্তু আর নয়। এরপর পাখি মাতা সেখানে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়, আর টুনি এ দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। এই নাও, এই বাড়িটি তোমার, আর আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে এই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান পাখি তুমি হবে। এসব বলে পাখি মাতা চলে যায়, আর এরপর থেকে টুনি অনেক চালাক হয়ে যায়। কেউ আর কখনো টুনিকে ঠকাতে পারেনি। খা মা খা, ভালো করে খা। এই যে এই বড় মাছের মাথাটা তুই খা। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস বলে আমি নিজ দায়িত্বে বৌমাকে দিয়ে মাছের মাথা রান্না করিয়েছি। তুই কি আরো ভাত নিবি রে মা? ওরে বাবা রে, ওরে বাবারে, কি ঝাল, কি ঝাল! মা, ও মা, আমার যে মুখ চলে গেল মা, চলে গেল। বৌদি মাছের মাথায় অনেক ঝাল দিয়েছে। মা গো, জল দাও, আমায় জল দাও। তোর ঝাল লেগেছে মা? ঝাল লেগেছে? দাঁড়া বৌমা, এই বৌমা, তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে যাও তো। আমার মেয়েটার যে ঝাল লেগেছে। আরে ও বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, এখনই জল নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আসে, আর মুন্নির কাছে গিয়ে মুন্নির শরীরে সেই জলগুলো ঢেলে দেয়। হায় হায় হায়, এটা তুমি কি করলে নাকি? হ্যাঁ, আমার মেয়ের শরীরে তুমি জল ঢেলে দিলে কেন? আমার মেয়েটা যে একদম ভিজে গেল। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মা, আমার কি দোষ? আর আপনি তো বললেন জল ঢেলে দিতে, তাই তো মুন্নির ওপরে জল ঢেলে দিয়েছি। দেখেছেন মা, আমি আপনার কত ভালো বৌমা, অক্ষরে অক্ষরে সব কথা পালন করি আপনার। হায় 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 রে, ওরে আমার বোকা বৌমা রে, জল ঢেলে দেওয়া মানে ওর গায়ে নয়, গ্লাসে জল ঢেলে দিতে বলেছি। দেখো মা, দেখো, তোমার বোকা বউয়ের জন্য আমার কি দশা হলো। আমি তোমাকে কতবার করে বলেছি দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে আগেই বৌদিকে তুমি তাড়িয়ে দাও, আর পরে দাদাকে বুঝিয়ে নতুন করে একটা বিয়ে করাবো। যতদিন তুমি তোমার ছেলের বউকে তাড়াওনি, ততদিন তার এমন অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তোমরা এভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল করেছি বলো? আমি যা বুঝতে পেরেছি আমি তো তাই করেছি। থাক বৌমা থাক, তোমাকে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার আমার ছেলেটা বাড়িতে ফিরুক,
তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর একটা বিয়ে দিয়ে আমি ঘরে চালাক বউ নিয়ে আসবো। যাও যাও, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, রান্নাঘরে গিয়ে বাকি রান্না শেষ করো। যত সব, এই বোকা বউ আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। মিনুর এমন কথা শুনে টুনি রান্নাঘরে যায়, আর রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শাশুড়ি মা আর মুন্নি যে আমাকে সবসময় কেন বোকা বলে আমি বুঝি না বাবু। আমি তো সবসময় ঠিক কাজই করি, তবুও তারা আমাকে বকাবকি করে। আমার আর ভালোই লাগে না, আর আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বোকামো করি। এ কথা বলে টুনি রান্নায় মন দেয়, আর রান্না শেষ করে টুনি একটা ঝাড়ু নিয়ে মুন্নির ঘরে যায়। বাবা, মুন্নি তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লাল লিপস্টিক দিয়েছো। কোথায় যাচ্ছ গো এত সেজে গুজে? আর বলো না বৌদি, এই লাল লিপস্টিকটা প্রায় শেষের দিকে, তাই এই লাল লিপস্টিকটা কিনতে যাচ্ছি বাজারে। তুমি ঘর ঝাড়ু দিতে এসেছো? ঠিক আছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি বরং বাজারে যাই। লিপস্টিক আবার কিনতে হয়? আচ্ছা, সব জিনিসই তো গাছে ধরে, লিপস্টিক গাছে ধরলে কেমন হয়? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। মুন্নির যত সব লিপস্টিক আছে, সব রঙের লিপস্টিক যদি চাষ করি, তাহলে তো আর মুন্নিকে লিপস্টিক কিনতেই হবে না। তাহলে যাই, সব লিপস্টিক নিয়ে পাশের জমিতে রোপণ করি। এই কথা বলে টুনি মুন্নির যতগুলো লিপস্টিক ছিল সব লিপস্টিক গুলো নিয়ে বাড়ির পাশের বাগানে যায়, আর একে একে সব লিপস্টিক গুলো জমিতে রোপণ করে দেয়। এরপর, মা, ও মা, কোথায় কোথায় গো তুমি? আমি আমার ঘরের মধ্যে একটা লিপস্টিকও খুঁজে পাচ্ছি না। বৌদি, ও বৌদি, তুমি কি আমার লিপস্টিক গুলো নিয়েছো নাকি বলো তো? মা, ও মা, তুমি তোমার লিপস্টিকের খোঁজ করছো মুন্নি? আরে, আমি তো ওগুলো রোপণ করে দিয়েছি, যাতে করে আর তোমার কখনো লিপস্টিকের কমতি না হয়। তাই তো আমি লিপস্টিকের গাছ হওয়ার জন্য সব লিপস্টিক পাশের জমিতে রোপণ করে দিয়েছি। ভালো করেছি না বলো? হায় হায় মা, তোমার বোকা বউয়ের কথা শোনো মা। তোমার বোকা বউ নাকি লিপস্টিক চাষ করেছে। আমার এত দামি দামি লিপস্টিক সব মাটিতে পুঁতে নষ্ট করে দিয়েছে। মা, তুমি তোমার বোকা বউয়ের বিচার করো, নইলে কিন্তু আমি এর একটা হেস্ত করব, এই বলে দিচ্ছি। মুন্নির এমন কথা শুনে মিনু একটা লাঠি নিয়ে এসে টুনিকে রাতের বসে অনেক মারতে থাকে, আর বলতে থাকে, তোর লিপস্টিক চাষ আজ আমি বের করে দেব। মর মর তুই, তোর মতো বোকা বউ আমার আর চাই না। তুই যে আমার মেয়ে সবগুলো লিপস্টিক নষ্ট করে দিয়েছিস, তোর বোকামো আজ আমি বের করবো। মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো। আমার ছাড়ুন, আমাকে মা, ছাড়ুন, আমার যে বড্ড লাগছে মা, আর আমাকে এভাবে মারবেন না মা, আমাকে ছাড়ুন। আমি তো লিপস্টিক নষ্ট করিনি, আমি লিপস্টিক চাষ করেছি। আমি তো মনে ভালো করেছি মা। মা, আমাকে ছাড়ুন মা, ছাড়ুন। মিনু যখন এভাবে টুনিকে মারছিল, ঠিক সে সময় একটা গাছের ডালে বসে একটা পরী এর সব দৃশ্য দেখছিল। আহারে, বোকা বউটা তার বোকামির জন্য শাশুড়ির হাতে কত মার খাচ্ছে। আচ্ছা, আমি তো একটা পরী, আমি তো জাদু দিয়ে টুনির বোকামোকে সত্যি করতে পারি। তাহলে ওই বোকা টুনি তার শাশুড়ি আর ননদের কাছে আর খোঁটা শুনবে না। এই কথা বলে পরী টুনির লিপস্টিক চাষের জমিতে যায়, আর সেই জমিতে গিয়ে জাদু প্রয়োগ করে। এরপর পরী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, কাল তো আমার শাশুড়ি মা লিপস্টিক চাষের জন্য আমাকে অনেক মেরেছে। যাই, আজকে সব লিপস্টিক জমি থেকে তুলে নিয়ে আসি। শাশুড়ি মা যখন বলেছে লিপস্টিক চাষ করলে গাছ হয় না, তাহলে ওরাই ঠিক। আমি বুঝি বোকামো কাজ করেছি। আরে আরে, এ কি? আমি কালকে যে রঙের লিপস্টিক গুলো চাষ করেছিলাম, সেই রঙের কি না গাছ হয়েছে? আবার দেখছি লিপস্টিকও ধরেছে। আর কালকে আমাকে মা শুধুই মেরেছিল। আমি এক্ষুনি মাকে আর মুন্নিকে ডেকে নিয়ে আসি, ওদেরকে দেখাতে হবে তাদের বৌমা সত্যি সত্যি লিপস্টিক চাষ করেছে। এই কথা বলে টুনি মিনু আর মুন্নিকে ডাকতে চায়। এরপর সে বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং ননদকে সবটা খুলে বলে। সব শুনে মিনু তো ভীষণ অবাক হয়ে যায়, আর বলে, তুমি এসব কি বলছো কি বৌমা? কাল দেখছি আমার হাতে মার খেয়ে তোমার কোনো শিক্ষাই হয়নি। সকাল হতে না হতেই উল্টো পাল্টা বকছো। একবার জমিতে গিয়ে দেখুন না মা,
আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। সত্যি আমার লিপস্টিক চাষ করা গাছ হয়েছে। মা চলুন না, দেখবেন একবার। টুনির এমন জোড়াজুড়িতে মিনু আর মুন্নি টুনির সঙ্গে তাদের জমিতে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি গাছে অনেকগুলো লিপস্টিক ধরেছে। ওরে মুন্নি, এসব আমি কি দেখছি রে কি মা? সত্যি সত্যি টুনির চাষ করা লিপস্টিক থেকে লিপস্টিকের গাছ বেরিয়েছে রে। আবার কিনা সেই গাছে লিপস্টিকও ধরেছে। এটা কি করে সম্ভব? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না মা। আমি তো দেখছি শুধু শুধু বৌদিকে বোকা বলেছিলাম, আর তুমিও তো বেচারিকে শুধু শুধুই মেরেছিলে। টুনি, মিনু, মুন্নি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক সে সময় একটা ঈগল সেখানে চলে আসে। আরে আরে বাহ, এই লিপস্টিক ক্ষেতটা কার? এত সুন্দর লিপস্টিক ধরেছে। এই ক্ষেতটা যার, আমি তাকে নগদ টাকা দিয়ে এই লিপস্টিক গুলো কিনে নিয়ে যেতে চাই। এই লিপস্টিক গুলো কি বিক্রি করবে? এই লিপস্টিক গাছগুলো আমার, আমি বিক্রি করবো লিপস্টিক গুলো। এই নাও, তোমাকে আমি নগদ কিছু টাকা দিলাম, আর কাল এসে সব লিপস্টিক গুলো আমি তুলে নিয়ে যাব, কেমন? মুন্নি, কালকে তো আমি তোমার অনেকগুলো লিপস্টিক নষ্ট করেছি। নাও এই টাকাগুলো নাও, এই টাকাগুলো দিয়ে তুমি লিপস্টিক কিনে নিও, কেমন? না না বৌদি, আমি এই টাকাগুলো নিতে পারবো না। তোমার বোকামির জন্যই এই টাকাগুলো আজ এসেছে। তুমি বোকামো না করলে তো আমরা বুঝতেই পারতাম না যে লিপস্টিকেরও আবার গাছ হয়। বৌমা, তুমি এই টাকাগুলো দিয়ে আরো কিছু লিপস্টিক নিয়ে এসো, আর সেই লিপস্টিক গুলো আমরা আমাদের জমিতে রোপণ করব, আর এবার আমরাও তোমাকে সাহায্য করব। সত্যি মা, সত্যি বলছেন? আমি এবার লিপস্টিক চাষ করলে, আমি এবার লিপস্টিক চাষ করে বোকামো করলে আপনি রাগ হবেন না তো? আমাকে আর মারবেন না তো মা? আর গালিও দেবেন না কিন্তু? না রে মা, তোর বোকামোর চাইতে যে বিশ্বাসের জোর অনেক বেশি, তাই তোকে আমি কিছু বলবো না। যা মা যা, এই টাকাগুলো দিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়। মিনুর এমন কথা শুনে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর থেকে বোকা বউ টুনি লিপস্টিক চাষ করতে থাকে। তার পাশাপাশি মিনু এবং মুন্নিও টুনিকে লিপস্টিক চাষ করতে সাহায্য করতে থাকে।